সুপ্রিয় শিক্ষার্থী আমার, আমি আবারও চলে এসেছি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তাহলে চলো আমরা আমাদের অনলাইন ক্লাসটা শুরু করি। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি এমবিএ শেষ বর্ষের ব্যবস্থাপনা চিন্তাধারা ৬ষ্ঠ অধ্যায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের ব্যবস্থাপনা পদ্ধতি উপর ক্লাস নেব। আজকে আমার ৩য় ক্লাস। তো শিক্ষার্থী চলো তাহলে আমরা দেখে নিই আজকে আমরা কি শিখতে যাচ্ছি। আজকে আমরা ভারতের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য, ভারতীয় ব্যবস্থাপনার ব্যবস্থাপকীয় কার্যাবলী, ভারতীয় সরকারি ব্যবস্থাপনার উদ্দেশ্য, এগুলো আমরা আজকে ক্লাসে শিখব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো প্রথমে আমরা শিখে নিই ভারতের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য কেমন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের ২য় ও আয়তনের দিক থেকে ৭ম বৃহৎ দেশ। অতীতে ভারতের অর্থনৈতিক অবস্থা কিন্তু কৃষি নির্ভর ছিল, নিশ্চয়ই তোমরা জানো। তারপর ১৭৫৭ সালে যখন পলাশী যুদ্ধ হয়, এই পলাশী যুদ্ধের পর ভারত ব্রিটেনের অধীনে চলে যায়। ঠিক আছে, এরপর থেকে ভারতে কিন্তু আস্তে আস্তে শিল্প বিস্তার শুরু হয়। তো শিক্ষার্থী, কিন্তু ব্রিটিশ আমলে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো কিন্তু ব্রিটিশ আইন অনুযায়ী। এরপর দীর্ঘ ১৯০ বছর পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত হয়ে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে। ভারতের ব্যবস্থাপনা পদ্ধতিতে কিন্তু ইংল্যান্ডের ব্যবস্থাপনা পদ্ধতির এই জন্য যথেষ্ট প্রভাব রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, ভারতের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি? তাহলে আমরা একটু একে একে দেখে নিই। তোমরা এই স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথমেই যে কথাটি বলা যায় ভারতের ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে, সেটি হলো গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা তোমরা নিশ্চয়ই বোঝো যে কাকে বলে। যে ব্যবস্থাপনায় শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ মালিক পক্ষের সাথে বা যারা ব্যবস্থাপক তাদের সাথে, যারা সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন তাদের সাথে যখন নিম্নের ব্যবস্থাপনা অর্থাৎ শ্রমিক কর্মচারী বা তত্ত্বাবধায়ক বা সুপারভাইজার যেটাই হোক না কেন, সবাই যখন সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে, তখনই কিন্তু সেটাকে বলা হবে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। তো ভারতের ব্যবস্থাপনা পদ্ধতির দিকে আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে ভারতের ব্যবস্থাপনা পদ্ধতি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। এখানে শ্রমিক কর্মীরা তাদের নিজের মতামত দিতে পারে, ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে বলে তারা কিন্তু ব্যবস্থাপনার অংশ নিজেকে মনে করে, অর্থাৎ প্রতিষ্ঠানকে নিজেদের মনে করে। যার জন্য কি হয়, ব্যবস্থাপনা অনেক দক্ষ হয়ে উঠেছে এবং দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনায় অনেক উন্নতি সাধন হয়েছে। যেহেতু শ্রমিক কর্মচারীরা প্রতিষ্ঠানকে যখনই নিজের মনে করবে, তখন কিন্তু প্রতিষ্ঠান তার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ কিন্তু প্রতিষ্ঠানের জন্য অনেক সহজতর হয়ে যাবে। তাহলে আমরা ভারতের ব্যবস্থাপনা পদ্ধতির ১ম যে বৈশিষ্ট্য, সেটি আমরা কি শিখলাম? গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী, চলো তাহলে আমরা দেখি ২য় যে বৈশিষ্ট্য সেটি কি? ২য় বৈশিষ্ট্য তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কি বলতো? দক্ষতা। হ্যাঁ, আসলে ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করা কিন্তু খুব সহজ কথা নয়, তাই না? কিন্তু ভারতের ব্যবস্থাপনায় ব্যবস্থাপীয় দক্ষতা অর্জিত হয়েছে। আমরা যেটি কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, ব্যবস্থাপকরা অনেক বেশি দক্ষ ও যোগ্য। যেটি আমরা টাটা ও রিলায়েন্স কোম্পানির দিকে তাকালে কিন্তু বুঝতে পারি যে তাদের যে বিশ্বব্যাপী খ্যাতি, সুনাম, সেটার দিকে তাকালে আমরা বুঝতে পারি যে ভারতের ব্যবস্থাপকীয় দক্ষতা কত ভালো, কত যোগ্য। ঠিক আছে? তাহলে ভারতের ব্যবস্থাপনা পদ্ধতির ২য় যে বৈশিষ্ট্য আমরা শিখলাম কি, সেটি বলতো? দক্ষতা।
আচ্ছা, এরপরে আমরা দেখি তৃতীয় বৈশিষ্ট্যটা কি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সহজলভ্য শ্রমিক কর্মী। আমরা জানি যে ভারতে কিন্তু ১২০ কোটি জনসংখ্যা। তোমরা জানো যে অনেক বেশি জনসংখ্যা হচ্ছে ভারতে। এবং ভারত কি করেছে যে এই জনসংখ্যাগুলোকে তারা কিন্তু আম তাদের কাজে লাগিয়েছে। অর্থাৎ তারা কিন্তু এগুলোকে শ্রমিক কর্মচারী অর্থাৎ শ্রমিক হিসেবে যেহেতু অনেক বেশি এখানে জনসংখ্যা, তারা কিন্তু এখান থেকে খুব সহজলভ্য অর্থাৎ খুব কম দামে তারা কিন্তু শ্রমিক কর্মীটা ব্যবহার করতে পারে। যার ফলে দেখা যাচ্ছে উৎপাদন খরচও কিন্তু ভারতের অনেক কম হয়। যেহেতু শ্রমিক কর্মী সহজলভ্য, সহজেই পাওয়া যায় তাদেরকে, কম মূল্যে তাদেরকে পাওয়া যায়। যার জন্য দেখা যাচ্ছে কি এখানে উৎপাদন খরচও কিন্তু অনেক কম হয় এবং এই সহজলভ্য যে শ্রমিক কর্মীর বিষয়টা, খুব সহজেই শ্রমিক কর্মী এখানে পাওয়া যাচ্ছে। যার ফলে উৎপাদন কিন্তু তার লক্ষ্য অর্জনে কি হয়? সচেষ্ট হয়। অর্থাৎ উৎপাদন আম সবসময় অব্যাহত থাকে। যেহেতু শ্রমিক কর্মচারী সহজেই পাওয়া যায়। ঠিক আছে? এবং উৎপাদন খরচও এজন্য কম থাকে। এটিও কিন্তু ভারতের ব্যবস্থাপনা পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য। এরপরে দেখো ৪ নাম্বার বৈশিষ্ট্যটা কি? এখানে বলা হচ্ছে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। তাহলে ভারতের শ্রম ব্যবস্থাপনা সম্পর্কটা কেমন? ভারতের শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক কিন্তু অনেক ভালো বর্তমানে। যদিও বিংশ শতাব্দীতে এই সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। তারপরেও এখন বর্তমানে যেহেতু গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি ভারতে, সুতরাং এই শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক এজন্য অনেক সৌহার্দ্যপূর্ণ, অনেক ভালো। তো শিক্ষার্থী আমরা এরপরে দেখতে পাচ্ছি যে ৫ নাম্বার যে বৈশিষ্ট্য সেটি কি? পণ্য ও সেবার মান উন্নয়ন। আমরা জানি এর আগে দেখলাম কি যে ভারতীয় যে ব্যবস্থাপকীয় দক্ষতা অনেক বেশি, অনেক ভালো, তাই না? তারা এইজন্য দেখা যাচ্ছে তারা দক্ষভাবে যেমন ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে, ঠিক তেমনভাবে তারা কি করে? পণ্য ও সেবার মান উন্নয়নের দিকেও কিন্তু মনোযোগ দেয়। পণ্য ও সেবার মান যদি খারাপ হয়, সেটি কিন্তু বাজারে টিকে থাকবে না সেই পণ্যটি, তাই না? এবং সেটি নিজস্ব বাজারেই টিকে থাকবে না, বিশ্ব বাজারে টিকে থাকাটা কিন্তু অনেক দূরের কথা। কিন্তু ভারতের পণ্যগুলো দেখা যাচ্ছে যে তাদের নিজেদের বাজারে যেমন টিকে আছে, বিশ্ব বাজারেও তেমন টিকে আছে। এটির প্রধান কারণই কিন্তু পণ্য ও সেবার মান উন্নয়নের জন্য। তো এইজন্য ভারতের ব্যবস্থাপনার পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের সেবা ও পণ্যের মানের দিকে তারা অধিক নজর দেয় ব্যবস্থাপনা। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ৬ নম্বর যে বৈশিষ্ট্য সেটি কি? প্রেষণা দান। তো ব্যবস্থাপনায় কর্মকর্তারা কখন ভালোভাবে কাজ করবে বলতো? যখন তারা তাদের উপযুক্ত প্রেষণা পাবে। তখনই কিন্তু তারা ভালোভাবে কাজ করতে আগ্রহী হবে। তো পর্ষদ কর্মী ও ব্যবস্থাপকদের জন্য উন্নত ও আকর্ষণীয় প্রেষণামূলক কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে ভারতীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে। যার জন্য দেখা যাচ্ছে কর্মকর্তারা, পর্ষদ কর্মী, ব্যবস্থাপকরা অনেক আগ্রহ সহকারে তারা তাদের কাজকর্ম করে থাকে এবং প্রতিষ্ঠানকে তারা সবসময় নিজেদের মনে করে। যেহেতু তারা সবসময় এই প্রেষণামূলক কর্মসূচি গুলো তারা পেয়ে থাকে। তো এরপরে দেখো ভারতের ব্যবস্থাপনা পদ্ধতির আরেকটি যে আ আ বৈশিষ্ট্য সেটি হচ্ছে পদোন্নতি। পদোন্নতিটা কেমন ভারতীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে? আমাদের দেশে আমরা যদি তাকাই যে আমরা বেশিরভাগই দেখতে পাই যে আমাদের কিন্তু সরকারি বিশেষ করে যে পদোন্নতিটা কিন্তু জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়ে থাকে, দক্ষতার ভিত্তিতে নয়। অর্থাৎ যে যতই ভালো দক্ষ কাজ করুক না কেন, তার যখন একটি নির্দিষ্ট সময় আছে যে ১০ বছর, ৫ বছর, সেই সময় পরেই সে কিন্তু পদোন্নতি পেয়ে থাকে। কিন্তু ভারতীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পদোন্নতি কিন্তু জ্যেষ্ঠতার ভিত্তিতে না হয়ে বরং এখানে দক্ষতা অর্থাৎ কর্মদক্ষতার উপর ভিত্তি করে কিন্তু এখানে পদোন্নতিটা দেওয়া হয়। যার ফলে কি হয় যে কর্মকর্তারা খুব সহজে মানে খুব আগ্রহ হয়ে তারা কিন্তু তাদের কাজটি করে থাকে। এবং তারা সবসময় নিজেকে আপডেট করার চেষ্টা করে। সবসময় ভালো কাজ কিভাবে উপহার দেওয়া যায় সেই চিন্তাটা কিন্তু তারা সবসময় করে থাকে। যেহেতু তাদের দক্ষতার উপর বেস করে পদোন্নতিটা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী ভারতীয় ব্যবস্থাপনা পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে পদোন্নতি প্রদান করা হয়। আমরা এরপরে আরেকটি যে বৈশিষ্ট্য সেটি আমরা দেখতে পাচ্ছি যে কারিগরি শিক্ষা প্রয়োগ। তো ভারতের ব্যবস্থাপনা পদ্ধতিতে কিন্তু কারিগরি শিক্ষার ব্যাপক প্রয়োগ করা হয়। এজন্য সেই দেশে কারিগরি শিক্ষার কিন্তু ব্যাপক উন্নতি সাধন হয়েছে। তারা কারিগরি শিক্ষাটাকে
প্রতিটা পাঠ্যসূচিতে তারা এই কারিগরি শিক্ষা আম রাখে পাঠ্যসূচিতে, সিলেবাসে, এবং সেটার কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রয়োগ ঘটে। তো আমরা দেখা যাচ্ছে যে অনেক দেশেই দেখা যাচ্ছে কিন্তু এই কারিগরি শিক্ষা প্রয়োগের অভাবে যে কর্মমুখী শিক্ষা যেটা সেটি কিন্তু দেখা যায় না। অর্থাৎ আমরা পড়াশোনা করছি একরকম কিন্তু চাকরি করছি কিন্তু আরেক রকম। যার ফলে আমরা আমাদের পড়াশোনা যে পাঠ্যসূচির যে কারিকুলাম সেই বিষয়গুলোকে কিন্তু আমরা খুব একটা কর্মক্ষেত্রে লাগাতে পারি না। সেগুলো ব্যবহার করতে পারি না, তাই না? কিন্তু যখনই কারিগরি শিক্ষাগুলো থাকবে, আমরা কিন্তু আমাদের যেগুলো আমরা কাজ করছি, সেগুলো যখন আমরা আমাদের কর্মে প্রয়োগ করতে পারবো, তখন কি হবে? সেটি অনেক ভালো ফল সেখান থেকে আমরা পাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতে ব্যবস্থাপনা পদ্ধতি এই কারিগরি শিক্ষার প্রয়োগের ফলে তাদের ব্যবস্থাপনা পদ্ধতি কিন্তু অনেক বেশি উন্নতি সাধন লাভ করেছে। এবং তারা সবকিছুতেই দেখা যাচ্ছে তাদের যে প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য, সেই লক্ষ্য তারা অর্জনে সক্ষম হয়। যেহেতু তারা তাদের পড়াশোনাটা প্রয়োগ করতে পারে তাদের কর্মক্ষেত্রে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখে নিলাম যে আমাদের ভারতীয় ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি। তো আমরা এর পরের যে টপিকস আমরা সেটি দেখি যে ভারতীয় ব্যবস্থাপনার ব্যবস্থাপকীয় কার্যাবলী। এই সম্পর্কে আমরা একটু দেখি। তার আগে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বলতে চাই যে তোমরা কি খাতা কলম নিয়ে বসে ক্লাসটি করছো? অবশ্যই আমি আশা করছি তোমরা আমার ক্লাসে যেমন খাতা কলম নিয়ে বসে ক্লাসটি করো, আমার এই ক্লাসে, অনলাইন ক্লাসেও তোমরা সেইরকম ভাবেই খাতা কলম নিয়ে ক্লাসটি করছো আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ক্লাসরুমে ক্লাস নিতে পারছি না, তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে তোমরা আমার সামনে বসে আছো, তোমরা আমার সামনে ক্লাসটি করছো। আমি মনে মনে ভাবছি যে তোমরা কিন্তু আমার সাথেই আছো। তাই অবশ্যই তোমরা আমার সাথে থাকো। খাতা কলম নিয়ে ক্লাসটি করো, আমার লেকচারটি শোনো এবং নোট করে নাও। তোমরা যদি এভাবে পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের সামনে কলেজ খুলে গেলে যদি পরীক্ষা শুরু হয়ে যায়, তোমরা অবশ্যই ভালো ফল পাবে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখে নিই ভারতীয় ব্যবস্থাপনার ব্যবস্থাপকীয় কার্যাবলীগুলো কি? অর্থাৎ এখানে ব্যবস্থাপনা কোন কাজগুলো করে থাকে, কি কাজগুলো করে থাকে, ঠিক আছে? কিভাবে করে থাকে সেই বিষয়গুলো কিন্তু আমরা এই টপিকসে শিখবো। তাহলে দেখো যে প্রথমে যেটি বলা হচ্ছে যে ভারতীয় ব্যবস্থাপনার ব্যবস্থাপকীয় প্রথম যে কাজ তারা করে থাকে, তারা ১ নম্বর কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে থাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি? তোমরা নিশ্চয়ই জানো যে পরিকল্পনা ৫ বছরের অধিক সময়ের জন্য নেওয়া হয়ে থাকে, সেটিকেই বলা হয় কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতীয় ব্যবস্থাপনায় নেওয়া হয় এবং এই আমরা জানি যে স্বল্পমেয়াদী পরিকল্পনা দ্রুত মুনাফা অর্জনের জন্য নেওয়া যেতে পারে। কিন্তু এখানে কিন্তু সম্পদের যে সর্বাধিকরণ সেটি কিন্তু স্বল্পমেয়াদী পরিকল্পনাতে সম্ভব না। ঠিক আছে? সেখানে হঠাৎ খুব সহজেই দেখা যাচ্ছে মুনাফা অর্জন করছি। কিন্তু যে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তখনই নিব যদি আমরা সম্পদ সর্বাধিকরণ করতে চাই। অর্থাৎ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে চাই। এবং ভারতীয় ব্যবস্থাপনায় দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য কিন্তু তাদের শিল্পে বলো, তাদের প্রতিষ্ঠানে বলো, তাদের অনেক উন্নতি সাধন ঘটেছে। তো ব্যবস্থাপকীয় যে কাজ তারা করে, তাহলে তারা কেমন ধরনের পরিকল্পনা গ্রহণ করে সবসময়? সবসময় তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকে। এরপরে যে ২ নম্বর কার্যাবলী, ব্যবস্থাপকীয় কার্যাবলী, সেটি আমরা দেখতে পাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভিশন ও মিশন নির্ধারণ। প্রিয় শিক্ষার্থী, ভারতীয় ব্যবস্থাপনাতে ব্যবস্থাপকরা সবসময় প্রথমে কাজ করার আগে তাদের ভিশন এবং মিশন নির্ধারণ করে নেয় এবং সেই ভিশনের আলোকেই তারা কিন্তু তাদের মিশন এবং অন্যান্য যে অবজেক্টিভস বা উদ্দেশ্য আছে সেগুলো কিন্তু নির্ধারণ করে। তাহলে ভিশন, আমরা জানি ভিশন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আম আ প্রয়োগের জন্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করে কিন্তু ভিশন, এবং এটিও কিন্তু একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা জানি তো, তাই না? তো এই ভীষণ কিন্তু আম আ ভারতীয় ব্যবস্থাপনা আগে নির্ধারণ করে নেয় এবং এই ভীষণকে সামনে রেখে তারা মিশন নির্ধারণ করে। যে ভীষণটা কিভাবে অর্জিত হবে তাই জন্য কিন্তু তারা সেইভাবে মিশনটা নির্ধারণ করে, যে অর্থাৎ কাজের যে কিভাবে কাজ করলে তারা ভীষণটা অর্জিত করতে পারবে সেটি হচ্ছে মিশন। তো তারা সেইভাবে কিন্তু মিশনটা ঠিক করে এবং সেইভাবে তারা তাদের যে ছোট, ছোট উদ্দেশ্য বা objectives গোল যেগুলো আছে সেইগুলো তারা মানে
নির্ধারণ করতে পারে এবং সেগুলো অর্জিত করে তারা। তো এইভাবে আস্তে, আস্তে তাদের ভীষণ অর্জিত হয়ে যায় যেহেতু তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। তো এটিও ব্যবস্থাপকীয় কার্যাবলীর অন্যতম কার্যাবলী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, যে ৩ নম্বর যে কার্যাবলী সেটাকে আমরা দেখছি যে দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ব্যবস্থাপকীয় অন্যতম কাজ কি? নেতৃত্ব, তাই না? এই নেতৃত্ব যদি আ আ নির্দেশনা বা নেতৃত্ব এটি যদি ভালোভাবে দক্ষ বা যোগ্যভাবে যদি হয়ে থাকে তাহলে কিন্তু ব্যবস্থাপনার যে প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটি খুব সহজেই অর্জিত হয়, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতৃত্ব অনেক দক্ষ এবং যোগ্য হয়ে থাকে। আমরা পূর্বের যে বৈশিষ্ট্য সেখানে আমরা দেখলাম যে টাটা বা রিলায়েন্স কোম্পানির যে আমরা উদাহরণ দিয়েছি যে বিশ্বব্যাপী যে খ্যাতি, সুনাম সেটির ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের নেতৃত্ব কত দক্ষ ও যোগ্য। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো যে ব্যবস্থাপকীয় কার্যাবলীর আরেকটি যে কাজ সেটি কি? প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ কর্মী সংস্থান। এখানে কিন্তু আ কর্মী যে সংস্থান করা হয় তাদের নিয়োগ দেওয়ার পরে কিন্তু তাদেরকে অনেক বেশি প্রশিক্ষণ দেওয়া হয়। তারা যেন তাদের কাজটি ভালো করে করতে পারে। খুব ভালো করে তারা যেন তাদের কাজ সম্পাদন করতে পারে। এজন্য কিন্তু তারা প্রশিক্ষণ পেয়ে থাকে এবং এখানেও কিন্তু অভিজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয়। যেন প্রতিটি পণ্য যেন খুব ভালোভাবে মান টা সুন্দর হয় এবং তারা যেন তাদের কাজটা খুব ভালোভাবে বুঝতে পারে। যার জন্য কিন্তু কর্মী সংস্থানটা এখানে প্রশিক্ষণের দিকে যেমন আম লক্ষ্য রাখা হয়, তেমন অভিজ্ঞতার উপরেও লক্ষ্য রাখা হয়। কারণ একজন অভিজ্ঞ ব্যক্তি কিন্তু খুব ভালোভাবে তার কাজগুলো সম্পাদন করতে পারে এবং তার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানও তার লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়ে থাকে। এজন্য দেখা যাচ্ছে যে এখানে যে আরেকটা কার্যাবলী যে ব্যবস্থাপক সবসময় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং সেই মতো তাদের কার্যাবলী সম্পাদন করার জন্য নির্দেশনা দিয়ে থাকে। তো শিক্ষার্থী, আমরা এরপরে যে ব্যবস্থাপকীয় কার্যাবলী দেখতে পাচ্ছি সেটি কি? সেটি হচ্ছে ৫ নাম্বার যথাযথ কর্তৃত্ব ও দায়িত্ব। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন কাউকে কোনো কাজের দায়িত্ব দিব, কোনো কাজ করতে বলব, তখন কিন্তু অবশ্যই তার সাথে, সাথে তাকে কর্তৃত্ব দিতে হবে। তো আমরা জানি হেনরি ফিউলের যে ১৪ টি নীতি আছে, সেই নীতিতে কিন্তু এই কথাটি বলা আছে যে দায়িত্ব ও কর্তৃত্বে সমতা বন্টন। তো এটি যদি না দেওয়া থাকে, একটি মানে মানুষকে যদি শুধু কাজের জন্য দায়িত্ব দেওয়া হয় কিন্তু তার কাজের কোনো কর্তৃত্ব দেওয়া না হয়, তাহলে কিন্তু কি হবে? সেই কাজটি ভালোভাবে অর্জিত হবে না। বুঝতে পেরেছ? তো যেমন ধরো তোমাদের একটি ছোট উদাহরণ দিই। আমাকে ক্লাস নেওয়ার কথা বলা হলো ক্লাসরুমে। এখন অনলাইনে তো বলা হচ্ছে না। কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হলো যে এই ক্লাসটি তুমি নিবা এবং স্টুডেন্টকে বুঝাবা। কিন্তু আমার কর্তৃত্ব নাই যে আমি কোন স্টুডেন্টকে বকা দিতে পারব না, কোন স্টুডেন্টকে দাঁড় করাতে পারব না, কোন স্টুডেন্টকে শাসন করতে পারব না। এটা আমার কর্তৃত্ব। ঠিক আছে? আমি আমার ক্লাসটি কিভাবে নিবো সেই কর্তৃত্ব আমার নাই। যেভাবে আমাকে বলবে সেভাবেই নিতে হবে। হয়তোবা লেকচার বেসড হতে পারে। তাহলে কি হবে? আমি যখন ক্লাস নেবো দেখা যাচ্ছে তোমরা খুব বিশৃঙ্খলা সৃষ্টি করছো। কেউ বের হয়ে চলে যাচ্ছ। আমার তো কর্তৃত্ব নাই। তাহলে আমি কি আমার ক্লাসটি খুব ভালোভাবে নিতে পারবো? দায়িত্ব সাথে কি কর্তৃত্ব সমতা বন্টন হলো? তো এটা জাস্ট একটা ছোট্ট উদাহরণ তোমাদের বুঝানো দিলাম। তো এইভাবে কিন্তু প্রতিষ্ঠানেও এই দায়িত্ব এবং কর্তৃত্ব যদি সমতা বন্টন না হয় তাহলে কিন্তু ব্যবস্থাপকীয় কার্যাবলী সহজভাবে অর্জিত হয় না। প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে না। তো এইজন্য দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ব্যবস্থাপকীয় কার্যাবলীর অন্যতম হচ্ছে যথাযথ কর্তৃত্ব দায়িত্ব। তাদের কিন্তু কর্তৃত্ব এবং দায়িত্বের একটি সমতা বন্টন হয় এবং যথাযথ যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে কর্তৃত্ব দেওয়া হয়। এটি কিন্তু অন্যতম কার্যাবলী আরেকটি। তো এরপরে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি দেখো, পরিবেশের উপাদানগুলোর মূল্যায়ন। তাহলে ব্যবস্থাপকীয় কার্যাবলী ব্যবস্থাপক কি করে থাকে? ব্যবস্থাপক পরিবেশের যে উপাদানগুলো আছে, সব পরিবেশের উপাদানগুলোই কিন্তু তারা মূল্যায়ন করে থাকে। আমরা পরিবেশের উপাদানগুলো জানি কি, কি উপাদান আছে বলো তো? যেমন সেখানে জনসংখ্যাগত পরিবেশ উপাদান আছে, জনসংখ্যাগত উপাদান আছে। তারপরে কি আছে? অর্থনৈতিক আছে, রাজনৈতিক আছে, তাই না? তো এই যে আইনগত পরিবেশের উপাদান, আরেকটা আইনগত পরিবেশ উপাদান, হ্যাঁ? তো এই যে অর্থনৈতিক, আইনগত, প্রযুক্তিগত প্রতিটা উপাদানকে যদি ব্যবস্থাপক মূল্যায়ন না করে, ধরো সবগুলো মূল্যায়ন করলো, জনসংখ্যাগত,
অর্থনৈতিক, রাজনৈতিক সব মূল্যায়ন করলো। কিন্তু প্রযুক্তিটা মূল্যায়ন করলো না। তাহলে কি হবে? প্রযুক্তিগতভাবে যদি পিছিয়ে যাই, তাহলে কিন্তু বর্তমান তো প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, তাই না? তাহলে কিন্তু প্রতিষ্ঠান তার লক্ষ্য খুব সহজে অর্জিত করতে পারবে না। আবার ধরো প্রযুক্তিগত দিক সে মাথায় নিয়েছে কিন্তু জনসংখ্যাগত দিকটা মাথায় নেয়নি। তাহলেও কিন্তু তার যে লক্ষ্য, প্রাতিষ্ঠানিক লক্ষ্য কিন্তু অর্জিত হবে না। এইজন্য দেখা যাচ্ছে যে পরিবেশের যে সকল উপাদান আছে সবগুলো উপাদান অবশ্যই মূল্যায়ন করতে হবে ব্যবস্থাপনাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় ব্যবস্থাপনার ব্যবস্থাপকগণ পরিবেশের উপাদানগুলোকে মূল্যায়ন করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ব্যবস্থাপনার যে ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে আরেকটি কার্যাবলী কি? মিতব্যয়িতা। মিতব্যয়িতাটা কি? মিতব্যয়িতা হচ্ছে যতটুকু খরচ করা উচিত আমার আমি ততটুকুই করব, তার বেশি করব না। আবার কমও করব না। সেটাই কিন্তু মিতব্যয়িতা। একটা স্ট্যান্ডার্ড এ থাকা। অর্থাৎ মানে সবসময় বিলাসিতা, অতিরিক্ত ব্যয় করা, অতিরিক্ত আম যেটা দরকার নাই সেটি টাকা ছেটানো, এইগুলো জিনিস কিন্তু ভালো না। এবং যে সকল দেশে এগুলো হয়ে থাকে, সে সকল দেশ কিন্তু উন্নতির চরম সীমায় পৌঁছাতে পারে না। তো ভারতের দিকে তোমরা যদি কেউ ভারত ভ্রমণ করো, সেখানে নিশ্চয়ই দেখেছো যে তারা প্রতিটা সেক্টরে শুধুমাত্র প্রতিষ্ঠানের না, তারা পারিবারিকভাবে ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেক মিতব্যয়ী। তো এইজন্যই দেখা যাচ্ছে ব্যবস্থাপনা সবসময় কি করে কম মূল্যে অধিক উৎপাদন করা যায়। অর্থাৎ কম খরচে অধিক উৎপাদন। এই জিনিসটা কিন্তু ব্যবস্থাপক সবসময় চিন্তা করে এবং যখনই সে কম আ খরচে অধিক উৎপাদন করবে তখনই কিন্তু তার উৎপাদন কস্টটা কি হবে? কম হবে এবং ভোক্তারাও কম মূল্যে সেই যে পণ্যটা সেটি সে পাবে। এবং অবশ্যই তো সেটি মান উন্নয়ন হতে হবে বা পণ্যের মান তো অবশ্যই উন্নত হতে হবে। সেটি তো করতেই হবে। কিন্তু সেই মিতব্যয়িতা কিন্তু প্রতিটি সেক্টরেই ভারতীয় ব্যবস্থাপনায় আমরা দেখতে পারি। তো আরেকটি যে ব্যবস্থাপকীয় কার্যাবলী সেটি হচ্ছে উদ্দেশ্য অর্জন প্রক্রিয়া। উদ্দেশ্য অর্জন প্রক্রিয়াটা কি? বলা হচ্ছে যে ভারতীয় যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ব্যবস্থাপকরা প্রতিটি ক্ষেত্রে তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে সেটি অর্জনের জন্য চেষ্টা করে থাকে। তো আমরা যদি আমাদের কাজ করার সময় যে যেমন কাজ করছে, তোমরা ধরো প্রতিষ্ঠানে কাজ করছো, তাই না? তো অনেকেই চাকরি করছো আমি জানি। তো যে যেমন ভাবেই তোমরা কাজ করো না কেন, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক বা প্রাতিষ্ঠানিক হোক, তোমরা যদি তোমার উদ্দেশ্য কি সেটা যদি সামনে রেখে সে তোমার কাজটি করো, তাহলে কিন্তু অবশ্যই সেটি আম মানে ভালো হবে। তোমার উদ্দেশ্য যে অর্জন করতে অনেক সহজ হবে। তো ব্যবস্থাপনাও মানে ভারতীয় পনাতে ব্যবস্থাপকরা কি করে? প্রতিটি ক্ষেত্রে তারা উদ্দেশ্যকে সামনে রেখে সেটি অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যায় এবং সেইভাবেই তারা তাদের কাজটি করে থাকে। তো এটিও হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যাবলীর আরেকটি আ কার্যাবলী। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ২ টি টপিকস শিখে নিলাম। তাহলে চলো আমরা ৩য় টপিকসটা শিখে নিই। ৩য় যে টপিক সেটি হচ্ছে ভারতীয় সরকারি ব্যবস্থাপনার উদ্দেশ্য। অর্থাৎ আমরা জানি যে ভারতে কিন্তু ব্যক্তি মালিকানার সাথে, সাথে সরকারি মালিকানার ব্যবস্থাপনাও আছে। ঠিক আছে? এখানে একদিকে যেমন ব্যক্তি মালিকানা উম ব্যক্তিগতভাবে তারা যেমন ব্যবসা করে, তো তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু সরকারি ব্যবস্থাপনাতেও সরকার ব্যবসা করে থাকে। তো এই যে সরকারি ব্যবস্থাপনা এটি কেন? এটির উদ্দেশ্যটা কি? আমরা এখন ভারতীয় ব্যবস্থাপনাতে শিখব যে ভারতীয় সরকারি ব্যবস্থাপনার কি উদ্দেশ্য আছে। তো ১ম এ যে উদ্দেশ্যর কথা আমরা আ বলতে চাই বা দেখছি সেটি কি বলতো? ব্যক্তি মালিকানা একচেটিয়াত্বের অবসান। অর্থাৎ ভারতে কিন্তু এই ব্যক্তি মালিকানা একচেটিয়া যেন করতে না পারে। মানে এখানে ধরো কোনো ব্যক্তি যেন একচেটিয়াভাবে ব্যবসা না করতে পারে। অনেকে আছে না যে তার পণ্যটা তাকে কিনতেই হবে। আ মানে সে এমন একটি জোটের সৃষ্টি করেছে বা এমন পরিকল্পনা স্ট্র্যাটেজি নিয়েছে, একচেটিয়াভাবে সে কোনো জায়গাতে তার ব্যবসা চালাচ্ছে। এরকম কিন্তু আমরা অনেক কোম্পানির ক্ষেত্রেই দেখে থাকি। তো এই এবং এই জোট যদি হয়ে যায় একবার, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে এবং সেটি আমরা কখনোই কন্ট্রোল করতে পারব না।
আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আহ, সেটির উপরে আমরা কি করব, যে আমরা অসহায় হয়ে যাব। যেমন ধরো ব্যক্তি মালিকানা যদি সব ব্যবসায় চালিত হয়, আমাদের দেশে যেমন পেঁয়াজের কথা যদি বলি, যে পেঁয়াজ আমরা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, এমনকি 50, 55 টাকায় আমরা কিনে খেয়েছি, একসময় সেই পেঁয়াজের দাম 350 টাকা হয়ে গেছিল। তো এই যে এটাকে কিন্তু একচেটিয়া তার ইচ্ছা মতো তারা তাদের বিজনেসটা করা। তো ভারতীয় ব্যবস্থাপনাতেও যেন এই একচেটিয়া যে বিষয় ব্যক্তি মালিকানার, এই একচেটিয়া যেন তারা ব্যবসা না করতে পারে, এই একচেটিয়াতের অবসানের জন্য কিন্তু ভারতীয় ব্যবস্থাপনা সরকার করে থাকে। তো এটি আরেকটি প্রধান উদ্দেশ্য। তো দ্বিতীয় যে উদ্দেশ্য সেটি কি, ক্রেতা ও ভোক্তাদের স্বার্থ রক্ষা করা। আমরা জানি যে সরকার সবসময় চিন্তা করে জনগণের কল্যাণের জন্য কাজ করতে, তাই না? সরকার কিন্তু জনগণের কল্যাণ যেটি সেটি করে থাকবে। তো এই জনগণই তো ভোক্তা ও ক্রেতা, তাই না? তো এই ক্রেতা ও ভোক্তাদের স্বার্থ রক্ষা করাটাও কিন্তু ভারতীয় সরকারি ব্যবস্থাপনার আরেকটি অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ ভোক্তারা যেন অধিক, মানে যেটি পণ্যের মূল্য নয়, পণ্যের দাম নয়, অধিক মূল্য দিয়ে যেন ভোক্তাদের ক্রয় করতে না হয়, এবং ভোক্তারা যেন মানসম্মত পণ্য পায়। এজন্য কিন্তু ভারতে সরকারি ব্যবস্থাপনা করা হয়ে থাকে। ঠিক আছে? তো এরপরে দেখো যে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি কি, উৎপাদন ও যথাযথ সরবরাহে ভারসাম্য রক্ষা। অর্থাৎ উৎপাদন যেমন হবে সেটি যেন যথাযথ সরবরাহ করা হয়। এটিও কিন্তু ভারতীয় সরকারি ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য। আমরা যদি বাজারের দিকে লক্ষ্য রাখি, অনেক সময় আমরা দেখি যে আম জোট করে, দেখা যাচ্ছে যে কৃত্রিম সংকট করে কি করা হয়, কোনো একটি পণ্য সেটিকে কি করা হয়, গুদামজাতকরণ করা হয়। গুদামে রেখে কৃত্রিম সংকট করা হয় এবং বাজারে সেটি আম সরবরাহটা কমিয়ে, চাহিদা যখন বেড়ে যায় তখন কি হয়? একটি বাজারে যখন চাহিদা বাড়বে, সরবরাহ কমবে, তখন সেই জিনিসটার মূল্য কিন্তু বেড়ে যাবে। তো এই যে উৎপাদন দেখা যাচ্ছে যে মানে পণ্য অনেক আছে, কিন্তু সেটিকে কৃত্রিম সংকট করে বাজারে একটা সংকটের সৃষ্টি করে বাজারে সেই পণ্যের মূল্যটাকে বৃদ্ধি করা হয়। তো ভারতীয় সরকারি ব্যবস্থাপনা করা হয় এই কৃত্রিম সংকট এড়ানোর জন্য। অর্থাৎ উৎপাদন যেমন করা হচ্ছে সেটা যেন যথাযথভাবে ভারসাম্যভাবে সেটা সরবরাহ করা যায়। দেশের প্রত্যন্ত অঞ্চলে সেটি যেন পৌঁছে যায়। কোথাও যেন সেটি সরবরাহ যেন বন্ধ না থাকে, সেটিও কিন্তু ভারতে মানে সরকারি ব্যবস্থাপনায় দেখা হয়। তো এটিও সরকারি ব্যবস্থাপনার আরেকটি অন্যতম উদ্দেশ্য, যে কৃত্রিম সংকট এড়িয়ে উৎপাদন ও যথাযথ সরবরাহের ভারসাম্য রক্ষা করা। এরপরে দেখো এলাকা ভিত্তিক উন্নয়ন। এটি সরকারি ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এলাকা ভিত্তিক উন্নয়ন। এখানে সব কারখানাকে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা যেমন অনেক দেশে বা আমাদের দেশে দেখে থাকি যে কিছু কিছু কলকারখানা ওই সকল দেশে, মানে ওই সকল অঞ্চলে আছে, অন্যান্য অঞ্চলে নাই। আমরা যদি উত্তরবঙ্গের দিকে খেয়াল রাখি, সেখানে কিন্তু খুব একটা কলকারখানা গড়ে ওঠেনি, তাই না? তো যার ফলে আবার দেখা যাচ্ছে ঢাকা বা ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, হ্যাঁ? তো মুন্সিগঞ্জ, এই সকল এলাকা কিন্তু কিন্তু বেশি কলকারখানা গড়ে উঠেছে। তাহলে কি হবে? যে সকল মানে জায়গাতে কলকারখানা, ফ্যাক্টরি যত বেশি হবে, সেই সকল কারখানায় কিন্তু কি হবে? তত বেশি সেইখানে উন্নতি সাধন হবে। তো এই যে এলাকা ভিত্তিক উন্নয়নটা তখনই হবে যখন সেই সকল কলকারখানাতে কলকারখানা প্রতিটি দেশে, প্রতি প্রদেশে ছড়িয়ে যাবে। অর্থাৎ প্রতিটি অঞ্চলে ছড়িয়ে যাবে। ভারত সরকার কি করে? ভারতের সরকারি ব্যবস্থাপনা কি করে? এই এলাকা ভিত্তিক উন্নয়ন করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি অঞ্চলে, প্রদেশে তাদের কলকারখানাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যেন প্রতিটি এলাকায় উন্নয়ন হয়। এটি কিন্তু একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। ঠিক আছে? তো এরপরে দেখো যে অর্থনৈতিক উন্নয়ন সহায়তা। অর্থনৈতিক উন্নয়ন সহায়তাটা কি? যখন প্রতিটি এলাকা ভিত্তিক উন্নয়ন হবে, যখন কৃত্রিম সংকট এড়িয়ে উৎপাদন ও সরবরাহ যথাযথ হবে, ভোক্তাদের বা ক্রেতাদের স্বার্থ যখন রক্ষা হবে, তখন কি অর্থনৈতিক উন্নয়ন আম ত্বরান্বিত হবে না? অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে না তখন? হ্যাঁ। তো ভারতীয় সরকারি ব্যবস্থাপনা কিন্তু এই অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে, এই সকল কাজ করে। ঠিক আছে? এরপরে দেখি আমরা ৬ নাম্বার যে উদ্দেশ্য সরকারি ব্যবস্থাপনা সেটি কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ।
দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা হয়ে থাকে। এটি সরকারি ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যে সরকার এখানে কিন্তু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে থাকে। স্বল্প মেয়াদে বিনিয়োগ কিন্তু দেশের জন্য খুব একটা ভালো নাই। কিছু, কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু সবসময় কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগে আমরা সবচেয়ে ভালো ফল সেখান থেকে লাভ করি। নীতি ও কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন সহজ হয়। যে এটি পরিকল্পনার যে ভিশন, হ্যাঁ? যে সে নিয়েছে এবং যে নীতি কৌশল নিয়েছে সেটি বাস্তবায়ন হবে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ হলে। সে তার ভিশনটা কি করতে পারবে? অর্জন করতে পারবে। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে, সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগটাও এজন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভারতীয় সরকারি ব্যবস্থাপনা কিন্তু এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকে। এটি সরকারি ব্যবস্থাপনার আরেকটি উদ্দেশ্য যে তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে সহায়তা করে থাকে। এরপরে দেখো যে অধিক উৎপাদন। যদি মানে কোনো প্রতিষ্ঠান যদি কম উৎপাদন করে বা দেশে যদি কম উৎপাদন হয়, তাহলে কি হবে? সরবরাহ কম হবে। আর সরবরাহ যখন কম হবে চাহিদার তুলনায়, তাহলে সেই পণ্যটির মান মানে যে মূল্য সেটি বৃদ্ধি পেয়ে যাবে, দাম বৃদ্ধি পাবে। দাম বৃদ্ধি পাবে এবং দেখা যাচ্ছে যে আ ক্রয় ক্ষমতার ক্রয় ক্ষমতাই থাকবে না সেই পণ্যটি, তাই না? এবং ভোক্তাদের যে চাহিদা সেটিও কিন্তু পূরণ হবে না। তখন কি হবে? আমাদেরকে বিদেশ থেকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। তো যার জন্য দেখা যাচ্ছে যে ভারতে যেহেতু জনসংখ্যা ১২০ কোটি, অনেক বেশি। তাহলে সেখানে কিন্তু অধিক উৎপাদন এজন্য করা হয়ে থাকে। তারা যেন তাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পণ্যটি পৌঁছে দিতে পারে। এজন্য দেখা যাচ্ছে ভারত সরকার যে ব্যবস্থাপনার যে উদ্দেশ্য সেটি হচ্ছে অধিক উৎপাদন তাদের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি ভারতীয় সরকারি ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য। তারা কি করে? তারা শুধুমাত্র পণ্য উৎপাদনেই থেমে থাকে না। তারা কিন্তু বিভিন্ন এলাকা ভিত্তিক যে তারা কলকারখানা কি করছে? স্থাপন করছে। সেখানে কিন্তু এলাকা ভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। মানুষের আয় রোজগার হচ্ছে। যার ফলে মানুষের জীবনযাত্রাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা এই যে ১০ নাম্বার যে বৈশিষ্ট্যটা এর সাথেই চলে আসে। তারপরে আমরা বলছি তাহলে কি ভারতীয় ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য কি? কর্মসংস্থান সৃষ্টি। এরপরে দেখো যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি কি? ভারসাম্য প্রতিযোগিতা রক্ষা। এটি কিন্তু ভারতীয় সরকারি ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য যে অসম প্রতিযোগিতা যেন না হয়। অসম প্রতিযোগিতাটাকে এড়ানোর জন্য সেখানে কি করা হয়? ভারতীয় সরকারি ব্যবস্থাপনা করা হয় এবং একটা ভারসাম্য প্রতিযোগিতা যেন একটা দেশে যখন ভারসাম্য প্রতিযোগিতা রক্ষা হবে তখন কিন্তু সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। সেই দেশ কিন্তু তার কি করতে পারবে? তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে যদি সেই দেশ ভারসাম্য প্রতিযোগিতা অর্জন হয়। যদি অসম প্রতিযোগিতা হয়, সবাই সবাইকে শুধুমাত্র প্রতিযোগিতায় থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সে বিজনেস করছে। অনেক সময় আমরা এরকম দেখে থাকি যে তার নিজের লস হলেও সে অন্যজনকে পথে বসানোর জন্য নিজে লস করে হলেও সে কোনো পণ্য বাজারে দিচ্ছে। এগুলো কিন্তু কাম্য নয়। অন্যকে খারাপ করা মানে কি? দেশকে খারাপ করা। তো এইজন্য দেখা যাচ্ছে এখানে অসম প্রতিযোগিতা এড়ানোর জন্য ভারতে সরকারি ব্যবস্থাপনা করা হয়ে থাকে। এবং ১০ নম্বর যে বৈশিষ্ট্য সেটি কি? জীবনযাত্রার মান উন্নয়ন। তো আমরা জানি যে একটি দেশে যখন উৎপাদন বেশি হবে, সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে, পণ্যের মান যখন উন্নয়ন হবে, আ সেই দেশের জনগণ যখন তাদের চাহিদা মতো পণ্য পাবে, সেরকমভাবে যখন তারা তাদের কর্মসংস্থানের মানে করতে পারবে, তারা আয় রোজগার করতে পারবে, তখনই কিন্তু একটি দেশের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তো ভারতীয় সরকার এই সকল কার্যাবলী করে, এই সকল পদক্ষেপ গ্রহণ করে কিন্তু তারা জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে থাকে। তো এইজন্য ভারতীয় যে সরকারি ব্যবস্থাপনা সেটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন করা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আজকে আমি আর বেশি কিছুতে যাচ্ছি না। ৩ টা টপিকস তোমরা অলরেডি শিখে গেছো প্রিয় শিক্ষার্থী। তোমরা অবশ্যই আ ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করবে এবং ক্লাসগুলো নোট করে রাখবে। ঠিক আছে? এবং সময়ের অপচয় না করে তোমরা সবসময় পড়াগুলো এগিয়ে নাও। তোমরা কিন্তু এমবিএ এর স্টুডেন্টরা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ না। আমি দেখতে পাচ্ছি যেটি গ্রুপে বা Facebook পেজে, YouTube চ্যানেলে সব জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে এমবিএ এর স্টুডেন্ট কিন্তু খুব বেশি তোমরা অ্যাক্টিভ না। তোমরা অ্যাক্টিভ হও। অনেক তোমরা চাকরি-বাকরি করছো, অনেক ঝামেলায় আছো আমি জানি। কিন্তু পড়াশোনাটাকে অবশ্যই তোমাদের অব্যাহত রাখতে হবে পড়াশোনা। পড়াশোনা চালিয়ে যেতে হলে অবশ্যই ক্লাসগুলো করো, নোট করে রাখো অন্তত। ঠিক আছে? যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, ভালো কিছু শিখতে চাও, হ্যাঁ?
তো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য আমার দোয়া থাকলো। আমার জন্য তোমরা অবশ্যই দোয়া করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সময়ের অপচয় না করে নিজেদের উন্নয়নে কাজ নিজেদের উন্নয়ন সাধন করো। তো ধন্যবাদ সকলকে। ভালো থেকো।